প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুটোই হচ্ছে আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয়। চলে আসি প্রথম টপিকের মধ্যে, বায়ো ইনফরমেটিক্স। আমরা কিন্তু আগের ক্লাসের মধ্যে জেনেছিলাম বায়োমেট্রিক্স সম্পর্কে। এটা কিন্তু বায়োমেট্রিক্স না, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। সো বায়ো ইনফরমেটিক্স মানে আসলে কি? বায়ো ইনফরমেটিক্স বা জৈব তথ্যবিজ্ঞান হচ্ছে এমন একটা আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, অর্থাৎ জীববিজ্ঞান, পরিসংখ্যান এবং কম্পিউটার বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে জীববিজ্ঞান সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেগুলার ব্যবহৃত ডেটার সংরক্ষণ, আহরণ, সাজানো, ব্যবস্থাপনা, সংগঠন এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার ও উন্নয়ন করে। সহজ কথায় আমরা যে জেনেছিলাম হচ্ছে বায়োমেট্রিক্সের মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ব্যক্তিকে আলাদা করে চিহ্নিত করতে পারি। যখন কিনা এই বায়োমেট্রিক্সের সাথে আমরা ইনফরমেশন টেকনোলজিকে অ্যাড করে দিব, তখন সেটা হয়ে যাবে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বাট তাও এর সাথে শুধুমাত্র হচ্ছে টেকনোলজিকে অ্যাড করা হয় না, তার সাথে পরিসংখ্যান এটাও কিন্তু অ্যাড করা হচ্ছে। তো এটার মেইন কাজটা আসলে কি, তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম বলতে ক্লিয়ার হয়ে যাবে। লাইক কয়েকদিন আগে যে হচ্ছে, যখন কিনা হচ্ছে আমাদের এখানে করোনা ছড়িয়ে পড়লো, তখন কিন্তু এর কোনো ধরনের ভ্যাকসিন ছিল না। সো ভ্যাকসিন কীভাবে বের করা হয়েছে? প্রথমত এখানের মধ্যে যে করোনা ছিল, করোনা ডিএনএ নেওয়া হয়েছে, দেখা হয়েছে এই ডিএনএটাকে প্রথমে সংগ্রহ করা হয়েছে, তার উপর বিশ্লেষণ করা হয়েছে, কোনটার মাধ্যমে হচ্ছে এই ডিএনএ প্রভাবিত হয় সেটা বের করা হয়েছে, তারপর টেস্ট করা হয়েছে। অনেক টেস্টের পরে পরবর্তীতে গিয়ে হচ্ছে একটা ভ্যাকসিন হচ্ছে এখানে বের হলো। এখানে যে এই ডাটাটাকে নেওয়ার পর সেটা সংরক্ষণ করা হয়েছে, বিশ্লেষণ করে পরবর্তীতে ভ্যাকসিন বের করা হয়েছে। এই পুরো প্রসেসটা কিন্তু আলটিমেটলি বায়ো ইনফরমেটিক্সের মধ্যে গিয়ে পড়ছে। কারণ খেয়াল করে দেখো, এই যে ডেটা সংরক্ষণ করা হয়েছে, প্রথমত করোনার ডেটাটা নেওয়া হয়েছে, দেন এটাকে আহরণ করে সাজানো হয়েছে, সঠিক ব্যবস্থাপনা, সংগঠন ও বিশ্লেষণ করে পরবর্তীতে গিয়ে হচ্ছে একটা ভ্যাকসিন বের করা হয়েছে। তার মানে বুঝতেই পারছো এই পুরো কাজটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, যেখানে পরিসংখ্যান, জীববিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান এই তিনটাকে আমরা সমন্বয় করছি। বায়োমেট্রিক্সের ব্যবহার সাধারণত কোথায় কোথায় রয়েছে? প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদম, দেন ভিজুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হচ্ছে। সো প্যাটার্ন রিকগনিশন বলতে বোঝানো হচ্ছে, মনে করো একটা ডিএনএর প্রত্যেকটা ডিএনএর একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। কীভাবে করে ডিএনএটা ভাগ হবে, ডিএনএ থেকে কয়টা পরবর্তী ডিএনএ হবে, এভাবে করে কিন্তু হচ্ছে একটা কী রয়েছে, প্যাটার্ন রয়েছে। তেমনি প্রত্যেকটা প্রাণীর একটা প্যাটার্ন হচ্ছে দেখা যায় যে কীভাবে করে একটা প্রাণী আচরণ করছে, তার আচরণের উপরও কিন্তু হচ্ছে একটা প্যাটার্ন দেখা যায়। সো ওই প্যাটার্নকে বের করে তার পরবর্তীতে ওই প্রাণীর উপর যদি কোনো ধরনের আমাদের এক্সপেরিমেন্ট চালানো দরকার হয়, ওই ক্ষেত্রে প্যাটার্নটা বের করাটা কিন্তু জন্য দরকার আমাদের বায়ো ইনফরমেটিক্স। দেন ডেটাকে মাইনিং করা, একটা ডেটা সংগ্রহ করার পর সেটাকে বিশ্লেষণ করে তার থেকে আরও কিছু হচ্ছে ইনফরমেশন বের করা, ওই কাজটাকে বলা হচ্ছে ডেটা মাইনিং। দেন মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যালগোরিদম, যখন কিনা আমরা কম্পিউটারে কোনো ধরনের কোনো নির্দেশনা দিই, তখন কিন্তু হচ্ছে যদিও আমরা বলছি যে যোগ করো, কম্পিউটার কিন্তু যোগ বিয়োগ কিছুই বুঝে না, ওর নিজস্ব ভাষা রয়েছে, সেটা হচ্ছে 1 আর 0 দিয়ে গঠিত। আমরা যাই হচ্ছে ওকে নির্দেশনা দিই, সেটাকে ও নিজের মতো মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে পরিণত করে নেয়। তো ওটার অ্যালগোরিদম তৈরি করার জন্য আমাদের বায়ো ইনফরমেটিক্স দরকার। দেন যে কোনো একটা আমাদের আইডিয়াকে ভিজুয়ালাইজ করার জন্য কিন্তু আমরা এই বায়ো ইনফরমেটিক্সকে ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে। উল্লেখযোগ্যের মধ্যে গিয়ে পড়ছে ডিএনএ সিকোয়েন্স অ্যালাইনমেন্ট, দেন ডিএনএ ম্যাপিং, ডিএনএ অ্যানালাইসিস, এগুলো কিন্তু হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের অন্তর্গত। যে ডিএনএর মধ্যে যে সিকোয়েন্সটা রয়েছে, কোন জায়গার মধ্যে গিয়ে হচ্ছে আমাদের কোন অ্যাসিড রয়েছে, আবার আমাদের সেলগুলো রয়েছে, ওইগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করা, দেন ডিএনএকে ম্যাপিং করা, ওটাকে অ্যানালাইজ করা। তারপর ডিএনএর মধ্যে জিন রয়েছে, ওই জিনের ফাইন্ডিং, জিনোম সমাগম, ড্রাগ নকশা। ড্রাগ বলতে কিন্তু আমরা ওই ড্রাগ বুঝছি না, ড্রাগ বলতে মেনলি হচ্ছে আমাদের যে মেডিসিনগুলো রয়েছে, ওই ড্রাগের নকশা করা, দেন ড্রাগ আবিষ্কার করা, প্রোটিনের গঠন, প্রোটিনের ভবিষ্যৎ গঠন, দেন জিন থেকে হচ্ছে ভবিষ্যতে কী টাইপের হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আসতে পারে, প্রোটিন ও প্রোটিনের মিথস্ক্রিয়া, জিনোমের ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং। এই সব কাজের মধ্যে হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স ইউজ করা হচ্ছে। তো তোমাদের এই প্রত্যেকটা নাম একটু মনে রাখতে হবে, যাতে করে তোমাদের পরিস্থিতি আসে যে ড্রাগ নকশার ক্ষেত্রে আমাদের কোনটি ব্যবহার করা হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে এক্ষেত্রে আমাদের বায়ো
ইনফরমেটিক্সকে ব্যবহার করা হচ্ছে, অথবা প্রোটিনের গঠনের জন্য কোনটি দরকার, বায়ো ইনফরমেটিক্স দরকার। এই কারণে এই প্রত্যেকটা নাম আমাদের ভালো মতো মুখস্থ করতে হবে। দেন বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার বিজ্ঞান, গণিত শাস্ত্র এবং প্রকৌশল বিদ্যায় বায়োলজিক্যাল যে ডেটা রয়েছে সেগুলোকে বিশ্লেষণ করতে সহায়তা করছে। এইবার জেনে নিব হচ্ছে আমরা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ইনফরমেটিক্সের গবেষণার বিষয়বস্তুর মধ্যে গিয়ে পড়ছে একটা জিনকে অনুসন্ধান করা। জিন বলতে বোঝানো হচ্ছে ডিএনএর মধ্যে যে ক্ষুদ্র পদার্থ রয়েছে সেটা হচ্ছে জিন। জিন দিয়ে কিন্তু হচ্ছে ডিএনএ গঠন করা, এবং আমাদের প্রত্যেকের দেহের যে বৈশিষ্ট্যগুলো ওগুলো নির্ভর করছে জিনের উপর। তোমার চুলের রং কি কালো হবে নাকি লাল হবে নাকি সাদা হবে, তোমার চোখের রং কী হবে, তোমার হচ্ছে দেহের মধ্যে তোমার হাইট কেমন হবে, এই সব কিছু ডিপেন্ড করছে আলটিমেটলি গিয়ে হচ্ছে জিনের উপর। তো এই জিনকে অনুসন্ধান করা এই বায়ো ইনফরমেটিক্সের কাজ। দেন প্রোটিনের গঠনের ভবিষ্যৎবাণী। একটা প্রোটিন যখন কিনা হচ্ছে গঠিত হচ্ছে, তখন ভবিষ্যতে গিয়ে এই প্রোটিন থেকে গঠনটা কেমন হতে পারে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করা পসিবল এই বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। দেন বিবর্তনের নকশা প্রণয়ন। আমাদের একটা প্রাণীর যে বিবর্তন ঘটে, প্রাণী কিন্তু সবসময় সেম থাকে না, বিবর্তনের মাধ্যমে নতুন প্রাণীর আবিষ্কার ঘটে। সেখানে বিবর্তন যে ঘটছে, এই বিবর্তনের একটা নকশা প্রণয়ন করা পসিবল হয় এই বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে। দেন প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে আমাদের এই যে ব্যাপারগুলো ছিল এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্সের গবেষণার বিষয়বস্তু। তারপর জানবো হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। আমি আশা করি তোমরা প্রথমবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জেনেছি সেটা ক্লাস 9-এ থাকতে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, যে জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। একটু আগেই বলেছিলাম যে জিন হচ্ছে আমাদের দেহের সকল বৈশিষ্ট্য কি করছে, বহন করছে। এখন কোনো জীব থেকে যখন কিনা হচ্ছে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএকে পৃথক করে ভিন্ন একটি জিনে মানে জীবের মধ্যে হচ্ছে স্থানান্তর করা হয়, সেই কৌশলকে বলতে পারি হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে করো তোমার কাছে দুইটা আম আছে, একটা আম হচ্ছে অনেক মিষ্টি কিন্তু ছোট, আরেকটা আম হচ্ছে বড় কিন্তু খুব টক। এখন তুমি চাচ্ছ এমন একটা আম যেখানে হচ্ছে খুব মিষ্টি হবে আবার বড় হবে। ওই ক্ষেত্রে গিয়ে তুমি যেটা করতে পারো, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহায়তা নিতে পারো। যেই কারণে ওই বড় আমটা হচ্ছে বড় হচ্ছে, তুমি ওইটার যে জিনটা, ওই জিন সম্বলিত ডিএনএ কেটে নিয়ে তুমি ওই ডিএনএটাই স্থানান্তর করতে পারো হচ্ছে যে ছোট আকারে যে আম রয়েছে। তাহলে যেটা হবে, পরবর্তীতে যে আম জন্ম নেবে ওই আমটা হবে হচ্ছে মিষ্টি প্লাস বড় হয়ে যাবে। কারণ ওই যে বড় যে হচ্ছে ডিএনএটা ছিল জিন সম্বলিত, ওই জিনকে কিন্তু হচ্ছে আমরা কেটে আমরা নিয়ে এসেছি হচ্ছে আমাদের ছোট যে আম ছিল এবং মিষ্টি আম ওটার মধ্যে নিয়ে এসেছি, যার কারণে পরবর্তীতে যে আমটা হবে ওটা হয়ে যাবে হচ্ছে বড় কিন্তু মিষ্টি। তো এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেখানে মেনলি জিন নিয়ে কাজ করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক বা উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয়। এই যে আমরা বলে আসলাম যে একটা আম ছিল হচ্ছে আমাদের মিষ্টি কিন্তু ছোট ছিল, আমরা চাচ্ছি এটাকে বড় করে মিষ্টি আম বানাতে। ওই ক্ষেত্রে গিয়ে কিন্তু আমরা এটাকে উন্নত বৈশিষ্ট্যধারী করতে চাচ্ছি, এই ক্ষেত্রে গিয়ে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করতে পারি। নাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যখন কিনা হচ্ছে একটা জীব থেকে অন্য জিনের মধ্যে জিনকে ট্রান্সফার করা হচ্ছে, তখন বেশ অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়। প্রথমত কাঙ্ক্ষিত যে ডিএনএ রয়েছে সেই ডিএনএটাকে হচ্ছে আমাদের নির্বাচন করতে হবে। কি বললাম, যে কাঙ্ক্ষিত যে ডিএনএ সেটা হচ্ছে আমরা আগে নির্বাচন করব যে কার থেকে আমরা ডিএনএটাকে হচ্ছে নিয়ে আসব। লাইক আমি আম দিয়ে বুঝাই যে বড় যে আম ছিল কিন্তু এটার হচ্ছে আমার মিষ্টি টক ছিল, কিন্তু আমি চাচ্ছি জাস্ট বড় ডিএনএটাকে নিয়ে আসার জন্য। সো বড় যে হওয়ার যে জিন ওই যুক্ত হচ্ছে প্রাণীটাকে আমার কী করতে হবে বা উদ্ভিদটাকে হচ্ছে আমরা আগে নির্বাচন করতে হবে, এবং তার থেকে আমরা বের করব যে কোন ডিএনএর মধ্যে এই জিনটা রয়েছে যার কারণে এটা হচ্ছে আমার বড় হচ্ছে। ওই ডিএনএটা হচ্ছে আমাদের আগে নির্বাচন করতে হবে। দেন ডিএনএর জন্য হচ্ছে একটা বাহক নির্বাচন করতে হয় যে এই ডিএনএটা কার মধ্যে হচ্ছে আমরা ট্রান্সফার করব। দেন ডিএনএ যে অণু রয়েছে সেটাকে কর্তন করতে হয়। ডিএনএর তো সব আমার জিন দরকার নেই, জাস্ট একটা স্পেসিফিক জিন দরকার যে জিনের জন্য এটা বড় হচ্ছে। তো ডিএনএর ওই অংশটুকু হচ্ছে প্রথমে কী করা হয়, কাটা হয়। দেন কর্তনকৃত যে ডিএনএ এর অণুটা হচ্ছে প্রতিস্থাপন করা হয়ে থাকে। এই ডিএনএ থেকে পরবর্তীতে অণু কী করা হয়, প্রতিস্থাপন করা হয়। তারপর পোষক দেহ নির্বাচন এবং রিকম্বিনেট ডিএনএতে হচ্ছে এটি স্থানান্তর করা হচ্ছে। যেটা করা হচ্ছে তোমার এখান থেকে ডিএনএ কেটে পরবর্তীতে যেখানের মধ্যে আমরা নিয়ে যাব, অর্থাৎ ছোট যে আম, সেই পোষক দেহকে আমরা নির্বাচন করছি, এবং আমরা যখন কিনা এই জিনটাকে এর মধ্যেই স্থানান্তর করব তখন নতুন যে আমের সৃষ্টি হবে এটাকে বলা হবে হচ্ছে রিকম্বিনেট ডিএনএ।
কারণ আগে ডিএনএর সাথে নতুন করে যখন কিনা হচ্ছে আমরা ডিএনএ নিয়ে আসলাম তখন এটা নতুন করে আবার কম্বাইন হয়ে গিয়েছে, যার কারণে এটাকে একটা রিকম্বিনেন্ট হচ্ছে ডিএনএ বলা হয়ে থাকে। এবং পরবর্তীতে রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যাটাকে হচ্ছে বৃদ্ধি করা হয়। যখন কিনা রিকম্বিনেন্ট ডিএনএ বাড়ানো হচ্ছে তখন ক্লোনিংয়ের মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যাটা হচ্ছে অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়, যার ফলে পরবর্তীতে যে আমগুলো হবে ওই আমগুলো হবে হচ্ছে একাধারে মিষ্টি এবং বড় বড় হচ্ছে আম। এগুলোই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে অনুসরণকৃত ধাপসমূহ। এবার আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার সম্পর্কে জেনে নিব। সো ব্যবহারের মধ্যে এখানে পড়ছে কৃষি উন্নয়নের ক্ষেত্রে। এই যে আমরা যে তোমাদেরকে বললাম যে মিষ্টি আম এবং বড় আম, এটা কিন্তু কৃষি উন্নয়নে ব্যবহার করা হচ্ছে। এর ফলে উন্নত ধরনের হচ্ছে ফসল উৎপাদন করা পসিবল হচ্ছে। দেন ঔষধ শিল্পে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খেয়াল করে দেখো বিভিন্ন যে অ্যান্টিবায়োটিক তৈরি করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের মাধ্যমেই আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলো তৈরি করা হচ্ছে। তো ঔষধ শিল্পের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই বড় একটা ভূমিকা পালন করছে। ক্যান্সার রোগীকে প্রাথমিকভাবে ইন্টারফেরন প্রয়োগের জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রদান করা হয়ে থাকে। তো যখন কিনা হচ্ছে কোনো ক্যান্সারকে রোগী বের করা যায় তখন প্রথমভাবে তাকে ইন্টারফেরন প্রয়োগ করার জন্য, যাতে করে হচ্ছে ক্যান্সারটি স্প্রেড না করে, তখন তার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য একটু আগে বলে আসলাম, অ্যান্টিবায়োটিক্স যার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি বা বড় কোনো রোগ হলে হচ্ছে আমরা প্রতিরোধ করতে পারি, তার জন্য হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দরকার হচ্ছে। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের যে ভূমিকা এটা সম্পর্কে হচ্ছে আমরা জেনে নেব। তো বলা হচ্ছে এখানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশের সর্বশেষ সাফল্য ছিল পাটের জীবন রহস্য কিংবা জিনোমের সিকোয়েন্সটা হচ্ছে আবিষ্কার করা। বাংলাদেশের প্রখ্যাত জিনতত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠান ডেটা সফটের একদল তরুণ উদ্যমী গবেষকরাই প্রচেষ্টা করে 2010 সালের মাঝামাঝি সময়ে গিয়ে তোষা পাট, সবগুলো পাট না কিন্তু তোষা পাট নামে একটা পাটের জিনোম কোডকে হচ্ছে আবিষ্কার করেন। সো এই লাইনের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো হচ্ছে এমসিকিউ রয়েছে। প্রথমত কার নেতৃত্বে? এটা হচ্ছে জিনতত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে। কত সালে উৎপাদন করা হয়েছিল? এটা বের করা হয়েছে 2010 সালের মাঝামাঝিতে। অ্যান্ড কোন পাট? এটা হচ্ছে তোষা পাট। এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই বড় একটা সাফল্য একটা নির্দেশ করছে। দেন আমরা এই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। প্রথমত বলা হচ্ছে যে ইস্ট তৈরিতে, এনজাইম তৈরিতে, এগুলাতে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে। ইস্টের মধ্যে কি করা হয়? ইস্টের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের ইস্ট যখন তৈরি করা হয় এর মধ্যে আমাদের ভাইরাস দরকার হয়, ঠিক আছে, মেনলি ব্যাকটেরিয়া দরকার হয়। সো এই ব্যাকটেরিয়ার জন্য কিন্তু হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি। দেন বায়ো আর্ট, যখন কিনা বায়ো আর্টের মধ্যে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করছি। সো বায়ো আর্ট হচ্ছে এমন এক ধরনের আর্ট যেখানে ব্যাকটেরিয়া ইউজ করা হয় এবং এর জন্য আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দরকার। যেমন ব্যাকটেরিয়ার সাহায্যে সাদা কালো হচ্ছে ফটোগ্রাফ, দেন নীল গোলাপ এবং উজ্জ্বল মাছ হচ্ছে উৎপাদন, এই সকল ক্ষেত্রে কি করা হচ্ছে? আমাদের এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে ব্যবহার করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জীবের পরিবর্তনের মূলনীতিগুলো হচ্ছে নিম্নরূপ: আইসোলেশন, দেন হচ্ছে কাটিং, ইনসারশন, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অ্যান্ড লাস্টে গিয়ে হচ্ছে এক্সপ্রেশন। আমরা একটু যে ধাপগুলো পড়ে আসলাম যে আমাদের কীভাবে করে হচ্ছে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারি, ওইগুলোকে মেনলি হচ্ছে এই 5 ভাগে ভাগ করা হয়। ফার্স্টে আইসোলেট করা হয়, দেন হচ্ছে ডিএনএ কাটা হয়, কাটার পরে সেটাকে আমরা হচ্ছে যে বাহক কোষ হচ্ছে সেটার মধ্যে হচ্ছে ইনসার্ট করা হয়, দেন এই বাহক কোষটাকে পোষক জীবের মধ্যে গিয়ে হচ্ছে ট্রান্সফর্ম করা হয়, অ্যান্ড লাস্টে গিয়ে হচ্ছে দেখা যায় যে এই বৈশিষ্ট্যের হচ্ছে এক্সপ্রেশন ঘটে। এটাই হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জীবের পরিবর্তনের মূল নীতি। এবার আমরা এই টপিকগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জেনে নেব। যেমন প্রথমে বলা হচ্ছে কম্পিউটার কেন্দ্রিক জীববিজ্ঞানকে কি বলা হয়ে থাকে? বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলতে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে আমাদের ক নাম্বারটা, বায়ো ইনফরমেটিক্স। যে কম্পিউটার কেন্দ্রিক যে জীববিজ্ঞান তাকেই বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপরে বলা হচ্ছে এখানে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল অবলম্বন করে যখন কিনা হচ্ছে এক জীবের ডিএনএকে অন্য একটা জীবে স্থানান্তর করা হয় সেই প্রক্রিয়া কি বলা হচ্ছে? এটা কি হচ্ছে জিন, রিকম্বিনেন্ট আরএনএ, জিনোম নাকি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ? এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 4 নাম্বারটা, যখন কিনা হচ্ছে আমরা একটা জীবের ডিএনএকে অন্য জীবের ডিএনএ নিয়ে যাই সেটাকে বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ডিএনএ, নতুন করে যে ডিএনএ তৈরি করা হলো। তাহলে এগুলো ছিল হচ্ছে আজকের টপিক। তোমরা বাসায় এই টপিকগুলো খুব মনোযোগ দিয়ে পড়বা, যাতে করে পরীক্ষায় তোমাদের যদি হচ্ছে এইখান থেকে কোশ্চেন আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারো। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।